নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই পর্বে আমি তোমাদের দেখাবো ইকো পার্কে গিয়ে আমরা সেভেন ওয়ান্ডার্সে কি দেখলাম। এই যে 30 টাকা করে পার হেড টিকিট কেটে এই সেভেন ওয়ান্ডার্সের মধ্যে আমরা প্রবেশ করছি। এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। ইকো পার্কের টিকিটে এইটা এন্ট্রি করা যায় না, এটার জন্য আলাদা করে টিকিট কেটে আমরা এর ভেতরে প্রবেশ করলাম। প্রথমে ঢুকেই রয়েছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা। তোমরা সবাই জানো এই মিশরের বিখ্যাত পিরামিডের কথা। এখানে অনেকগুলোই পিরামিডের আদলে তৈরি রেপ্লিকা আর কি তৈরি করা রয়েছে। তো তার মধ্যে 3টে বড় বড় যে পিরামিডগুলো রয়েছে এইগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড়, সেটার মধ্যে ভেতরে এন্ট্রিও করা যায়। তো সেটা আমি তোমাদের আর একটু পরে দেখাচ্ছি যে তার ভেতরে এন্ট্রি করে তার ভেতরে কি রাখা রয়েছে। তো চলো এই পিরামিডের চারদিকে একটু ঘুরে দেখে নেওয়া যাক। প্রায় 20,000 ওয়ার্কার 20 বছর ধরে টানা কাজ করে এই পিরামিডগুলো তৈরি করেছিলেন খ্রিস্টপূর্ব 2560 সালে। তো এই যে এই পিরামিডটা দেখছো, এইটা সবচেয়ে বড় পিরামিড। আর এর ভেতরে দেখো ঢোকার জন্য বেশ ভালো লাইন পড়েছে। আসলে ভেতরের স্পেসটা খুবই ছোট। এইটুকু রাস্তা দিয়েই একটা যা ঢোকা এবং বেরোনোর মানে এন্ট্রি এবং এক্সিট দুটোই। তাই জন্যই মানে খুব এখানটা ভিড় হয়ে গেছে, সবার মধ্যে খুব ঠেলাঠেলি হচ্ছে। তো আমরা তার মধ্যেই একটু কষ্ট করে, আর ভেতরটা একটু অন্ধকারও ছিল তাই একটু অসুবিধা হচ্ছিল সবাই এখানে প্রবেশ করতে। দেখো এর মধ্যে সেরকম কিছু নেই, খালি শুধু একটা রেপ্লিকা মামি শোয়ানো রয়েছে, সেটাই সবাই ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করছে। আর ভেতরে গায়ে কিছু মিশরীয় সভ্যতার কিছু জিনিস খোদাই করা রয়েছে, যেগুলো ভালো করে দেখলে হয়তো কিছু বোঝা যাবে। বাট এতই ভিড় ছিল যে আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে এসেছি। তারপরে এই পিরামিডের সামনে আমরা কিছু ফটোও তুলে নিলাম। দেখো তখনও মানে সন্ধ্যেটা খুব একটা হয়নি, বাইরের আলো ছিল একটু, দেখেই বুঝতে পারছো। তো এইটা দেখার পরে আমরা চলে এলাম পরেরটায়। পরে এটা হচ্ছে পেট্রা শহরকে করা হয়েছে। এটা হচ্ছে যে সেকেন্ড ওয়ান্ডার, জর্ডনের পেট্রা শহরের আদলে এইটা তৈরি করা হয়েছে। এখানে জল নিকাশি ব্যবস্থা খুবই উন্নত ছিল, তাই এর পাশে একটা ঝর্ণা মতো করে জল নিকাশি ব্যবস্থাটাকে দেখানো হয়েছে। আর এই যে পেট্রা শহরটা এখানে যেটা পাথর কেটে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে সেভেন ওয়ান্ডার্সের আরেকটা ওয়ান্ডার। তো সেটা এইভাবে তৈরি করে দেখানো হয়েছে। এটাকে পিঙ্ক সিটিও বলা হয়। তো চলো ভেতরে ঢুকে দেখি যে এটার ভেতরে কি আছে। এই যে আমরা ভেতরে এন্ট্রি করছি। তো ভেতরে ঢুকে দেখলাম সেরকম খুব একটা ভেতরে কিছু নেই, খালি সবাই আর না, এর গায়ে কিছু পটচিত্র করা রয়েছে আর কিছু এখানে মূর্তিও রয়েছে। বাট মূর্তিগুলো যারা এই শহর সম্বন্ধে জানে হয়তো এই মূর্তিগুলোর বিশেষত্ব বলতে পারবে, বাট আমি ঠিক সেগুলো জানি না। এগুলো জাস্ট আমি ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার যাওয়া যাক থার্ড ওয়ান্ডারের দিকে। থার্ড ওয়ান্ডারে রয়েছে রিও দ্য জেনেরিও, যেটা ব্রাজিলে অবস্থিত। এই যে দেখো দুহাত ছড়িয়ে, এটাকে বলা হয় ওয়ান অফ দ্য সিম্বল অফ জেসাস খ্রিস্ট বা যিশু খ্রিস্টেরই একটা নোবেল মূর্তি বা স্ট্যাচু। এই বিশাল স্ট্যাচুটা কিন্তু বেশ বিশাল বড়। তো এর সামনে দাঁড়িয়েও আমরা এবার কিছু ফটো তুলে নেব। এই যে আমার মেয়ে একটু ফটো তুলছে, এরপরে আমরা 3 জনেও দাঁড়িয়ে এর সামনে ফটো তুলে নিলাম। তো আমাদের 3 নম্বর ওয়ান্ডার দেখার পরে এবার এগিয়ে গেলাম 4 নম্বরের দিকে। 4 নম্বরে রয়েছে মোয়াই। এই স্ট্যাচুগুলোকে বলা হয় মোয়াই। এই স্ট্যাচুগুলো অবস্থিত ইস্টার্ন আইল্যান্ডের পলিনেশিয়ায়। এই স্ট্যাচুগুলোর বিশেষত্ব হলো এদের মাথাগুলো হয় খুব বড়। এগুলো একটা মানুষের মূর্তি হিসাবে এইগুলো তৈরি করা হয়, যাদের মাথাগুলো হয় বড় এবং এদের শরীরের 3 ভাগের 8 ভাগের 3 ভাগ অংশই থাকে মাটির নিচে, বাকিটা হচ্ছে মাটির ওপরে। আর তার মধ্যে থাকে ওভার সাইজড হেড। সেই আদলেই এই মূর্তিগুলো এখানে তৈরি করা হয়েছে। তো আমি এই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নেওয়ার পরে আমরা কিছু ছবি তুলে নিয়েছি।
এবার একটু সন্ধে হয়ে এসছে, তাই চারিদিকটা অন্ধকার নেমে যাওয়ার সাথে সাথে চারিদিকে সুন্দর আলোও জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমরা এগিয়ে গেছি 5 নম্বর ওয়ান্ডারের দিকে, যেটার এইটা হচ্ছে তাজমহল। তোমরা সবাই চেনো, ভারতের একমাত্র স্ট্যাচু যেটা আমাদের 7 ওয়ান্ডারের মধ্যে স্থান পেয়েছে, আগ্রার তাজমহল। এটা যমুনা নদীর ধারে অবস্থিত এবং স্থাপিত হয়েছিল 1632 খ্রিস্টাব্দে। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করে দিয়েছিলেন। এটা আসলে একটা মসজিদের আদলেই তৈরি করা। তো এটা দেখার পরে এর সামনেও আমরা আবার কয়েকটা ফটো তুলে নিচ্ছি। নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি আমাদের 6 নম্বর ওয়ান্ডারের দিকে। দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চায়নার বিশাল যে ওয়ালটা আমরা সবাই জানি, যেটার নাম, এটা মোটামুটি প্রায় 7300 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। তার রেপ্লিকাই এই ওয়ালটা তৈরি করা হয়েছে। কথিত আছে যে মহাকাশ থেকে শুধু নাকি পৃথিবীর এই ওয়ালটাই দেখতে পাই, চায়নার এই ওয়ালটাই দেখতে পাওয়া যায়। তো দেখো এখানে বেশ সুন্দরভাবেই এটা দেখিয়ে আমাদের সামনে বর্ণনা করেছে। তো এটা চায়নার সাংহাই থেকে জিয়াও পাস পর্যন্ত এই ওয়ালটা বিস্তৃত। তো এই গ্রেট ওয়াল অফ চায়নার সামনেটা বেশ ভিড় হয়েছিল, সবাই যাতায়াত করছিল, তাই সেরকম ভালোভাবে ফটো নেওয়া সম্ভব হয়নি। নেক্সট আমরা চলে গেলাম আমাদের লাস্ট ওয়ান্ডার দেখতে, যেটা হচ্ছে রোমের কলোসিয়াম। এটা ইটালির রোমে অবস্থিত কলোসিয়াম। এটা একটা বলা যেতে পারে থিয়েটার টাইপের, ওয়ান অফ দ্য থিয়েটার, যেটা 70 কি 80 শতকে 80 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। তৈরি করতে এটা অনেক বছর টাইম লেগেছিল। তো চলো এবার একটু এর ভেতরটা ঢুকিয়ে দেখাই যে এর ভেতরে কি আছে। এই যে জানলা মতো অংশগুলো, এর ভেতর দিয়ে এমনি ভেতরে এন্ট্রি করার রাস্তা থাকলেও আমরা এর ভেতর দিয়েই ভেতরে এন্ট্রি করে দেখলাম ভেতরেই একটা থিয়েটার টাইপের জিনিস করা আছে, যেরকম থাকে অডিটোরিয়াম, এখনকার অডিটোরিয়ামগুলোতে যেরকম থাকে চেয়ার রাখা থাকে, এটাও সেরকম পুরোনো দিনের একটা অডিটোরিয়াম টাইপই বলা যেতে পারে। তো সেখানে মানে অডিটোরিয়ামের রেপ্লিকায় ওই যে দেখা যাচ্ছে দূরে সিট করে দেওয়া আছে, তাতে মানুষ বসে আছে। তো এইগুলোই আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই ছিল আজকে 7 ওয়ান্ডার্সের সবকটা ওয়ান্ডার্স। এইটা দেখা হয়ে যাওয়ার পরে দেখলাম বেশ ভালোই সন্ধে হয়ে গেছে। আমরা বাইরে এসে আগে একটু ফটো তুলে নিলাম। এই যে দেখো পুরো দেখাচ্ছি, এই যে এটা পুরো দেখতে রোমের কলোসিয়ামটাকে এরকম লাগছে। এর সামনে আমরা ফটো তুলে নেওয়ার পরে এইবার চারিদিকটা বেশ সুন্দর আলো জ্বালিয়ে দেওয়ার পরে অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই পুরোটা আমি একটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে নিলাম। দেখো চারিদিকে আলো জ্বলছে আর এই তাজমহলটাকে কত সুন্দর লাগছে এই আলোয় দেখতে। এখানে এই যে ঝর্ণা টর্না রয়েছে, এগুলো তখন জ্বলছিল না লাইট, এবার অন্ধকার হয়ে যাওয়ার পরে সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে বেরোনোর পথ ধরা যাক, অনেকটাই সন্ধে হয়ে গেছে। কিন্তু বেরোনো আমরা তো ঢুকেছিলাম সেই 1 নম্বর গেট দিয়ে, আর এখন আমরা রয়েছি 4 নম্বরে। কিন্তু হেঁটে হেঁটে আমার পায়ের অবস্থা এতই খারাপ হয়ে গেছিলো যে ভাবছিলাম কি করে ফিরবো। তখন এই 4 নম্বর গেটের কাছেই যে ঘুম স্টেশনটা রয়েছে, সেখানে এসে আমার হাজব্যান্ড ইয়ার্কি মেরেই বললো যে দেখো তোমার জন্য যদি একটা টয় ট্রেন আসে। তো সত্যি সত্যি টয় ট্রেন এসেছিলো, আর আমরা লাকিলি 3টে সিটও পেয়ে গেছিলাম সেই টয় ট্রেনে করে। এখন আমরা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে। এই টয় ট্রেনটা কিন্তু ওই ঘুম স্টেশন থেকে ছাড়েনি, এটা আমার যতদূর মনে হয় এটা 6 নম্বর গেট থেকে ছেড়ে একদম 1 নম্বর গেট অবধি যাবে। তো এবার আমরা টয় ট্রেনে করে এগোচ্ছি আমাদের 1 নম্বর গেটের দিকে, কারণ এবার একটু বেশ ভালোই সন্ধে হয়ে এসছে। আর দেখো চারিদিকটা আগের থেকে অনেক ফাঁকা হয়ে এসছে। 7:30টায় ইকো পার্কটা বন্ধ হয়ে যায়, তাই জন্য এইবার আস্তে আস্তে সব লোকই বেরোনোর পথ ধরেছে। আগে 8টা পর্যন্ত খোলা থাকতো, কিন্তু এখন দেখলাম নোটিশে লেখা রয়েছে যে 7:30টায় বন্ধ, তাই জন্য চারিদিকটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা চলে এলাম 1 নম্বর গেটের কাছে।
এই যে এটা আমাদের টয় ট্রেনটা আমাদের এখানে নামিয়ে দিল। এবার আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। তো চলো আজকে বেরিয়ে যাওয়া পর্যন্ত কি কি ঘুরলাম কি করলাম, এর মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়াও করেছিলাম, কারণ সারাদিনের ব্যাপার না খেয়ে তো আর ঘোরা যায় না। তো এইখানে দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এরকম এই পার্কটার মধ্যে বিভিন্ন জায়গায় এরকম রুট ম্যাপ করা আছে, আর কোন গেটে কি রয়েছে, কোন দিকে গেলে তুমি কোন জিনিসটা দেখতে পাবে। আর এই ইউ আর হেয়ার বলে যে জায়গাটা লেখা আছে, মানে তুমি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছো। তো এই ম্যাপগুলো দেখে দেখে এগোলে খুব একটা অসুবিধা হয় না। এই যে গেটের সামনে এসে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো ইকো পার্কে ঘুরে সারাদিন। এই যে দেখো যাওয়ার সময় বিশ্ব বাংলার একটা ভিডিও করেছিলাম, আবার আসার সময়ও একটা ভিডিও করছি। রাতের মোহময়ী কলকাতার আলোয় বিশ্ব বাংলাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, আজ আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। চলো টাটা।